সো গতকাল আমরা হেরে গেছি আর 2026 বিশ্বকাপ থেকে বিদায় নিল ব্রাজিল। 1990-এর পর এরকম ডাউনফল প্রথমবারের মতো এক্সপিরিয়েন্স করলো ব্রাজিল। ম্যাচ হারার পর আমি ব্রাজিলকে বিদায় জানিয়ে একটা পোস্ট করি এবং সেই পোস্টের কমেন্টে একজন আমাকে কমেন্ট করেছে, কথা বললেন না ভাই। কিন্তু কথা তো আমি বলবোই। বলতাম না যদি নিজের দেশ আসলে বিশ্বকাপে খেলতো তাহলে আমি ব্রাজিলকে সাপোর্টই করতাম না, করতাম বাংলাদেশকে। কিন্তু আফসোস, বাংলাদেশ আসলে বিশ্বকাপ খেলে না। এনিওয়ে, আসলে এই ম্যাচটা নিয়ে এত এত কথা বলার আছে। কেউ বলছে ব্রাজিল খারাপ খেলেছে, বলই পায়েছিল না। কারো মতে নরওয়ে পুরোপুরি ডমিনেট করেছে ব্রাজিলকে। কারো কারো মতে সমস্ত দোষ অ্যানচেলত্তির, কারণ সে নেইমারকে খেলাই নাই। ঠিক আছে, সবকিছু স্বীকার করে নিলাম, যেহেতু ম্যাচ আমরা হেরেছি, এবারের বিশ্বকাপ থেকে বিদায় নিয়ে নিয়েছি। এখানে আসলে কোনো যুক্তি দেখিয়েই লাভ নেই। ঠিক আছে, এখন আসেন একটু বুঝার চেষ্টা করি আনচেলত্তির দোষটা আসলে কোথায়। দেখেন, আনচেলত্তি নেইমারকে খেলায় নাই, এই ব্যাপারটাকে আপনি দোষ ধরতে পারেন না, কারণ নেইমার ছাড়াই ব্রাজিল গেমটাকে ডমিনেট করছিল ম্যাচের শুরু থেকেই। এখন কেউ যদি বলে যে বল পায়ে না রেখে ডমিনেট কিভাবে করলো, তাকে আমি বলবো যে পজিশন গেম, কাউন্টার গেম আর হাই প্রেসিং কুইক কাউন্টারের মধ্যে যে এই পার্থক্যগুলো আছে, এগুলো আপনার আসলে একটু জানার দরকার। এনিওয়ে, আনচেলত্তির আসলে সমস্ত ক্যালকুলেশনই একদম পারফেক্ট ছিল। আপনি দেখেন, আনচেলত্তি আসলে যতগুলো ট্যাকটিক্যাল সিদ্ধান্ত নিয়েছিল তার সবগুলোই কিন্তু গোল চান্স ক্রিয়েট করে দিয়েছিল। যখন ডিপ লাইং ফরওয়ার্ড কুনহাকে দিয়ে কাজ হচ্ছিল না, তখন আনচেলত্তি মাঠে নামান গোল পোচার স্ট্রাইকার এনরিককে, এবং এনরিক মাঠে নামার মাত্র 57 সেকেন্ডের মধ্যে কিন্তু সে 2টা চান্স পায়, এবং 2টাই আমি বলবো যে বড় বড় চান্স। একটা একেবারে 1-1 সিচুয়েশন, যে কোনো স্ট্রাইকারের জন্যই এটা আসলে শিওর গোল চান্স, আর একটা ব্লান্ডার। এছাড়া নেইমারকে পারফেক্ট টাইমে কাজে লাগানো, মার্টিনেলিকে সাবস্টিটিউট করা, সবকিছু আমি মনে করব পারফেক্ট ছিল। কিন্তু শুরুর পেনাল্টি, একের পর এক চান্স মিস, গোলকিপার নাইল্যান্ডের অতি মানবীয় পারফরমেন্স, সবকিছু মিলিয়ে ব্রাজিল আসলে জেতাটা ডিজার্ভ করে না, ডিজার্ভ করে হাল্যান্ডের নরওয়েই। কিন্তু এগুলো আসলে কোনো সমস্যা না, সমস্যাটা হচ্ছে আনচেলত্তি বেশি দিন এই টিমটাকে পায় নাই। যারা বিশ্বকাপ বাছাই পর্ব দেখেছেন, আমি আপনাদেরকে একটু রিকল করাই দিই। আপনারা জানেন যে এই বিশ্বকাপের আগ পর্যন্ত ব্রাজিল ন্যাশনাল টিমের আসলে কি পরিমাণ বাজে অবস্থা ছিল। সেখান থেকে ব্রাজিল যে কোয়ালিফাই করেছে, ভালো কিছু ম্যাচ আমাদেরকে উপহার দিয়েছে, নেইমারের বিদায় বেলায় আমরা এখন ভিনিসিয়াসকে নিয়ে আশা করার সুযোগ পাচ্ছি, সেটাই একজন ব্রাজিল ফ্যান হিসেবে এবারের বিশ্বকাপে আমার কাছে অনেক। আশা রাখি আগামীর বিশ্বকাপে আনচেলত্তি তার পারফেক্ট টিমটা নিয়েই আসবেন। এখন যদি ভেবে থাকেন যে ব্রাজিল ফ্যান হিসেবে আমার আসলে মন খারাপ কিনা, আমি বলবো একদম না, আমি বরং কিছু ক্ষেত্রে খুশি। 2022 সালে যখন বিশ্বকাপ হয়েছিল তখন থেকে এখন 4 বছর পার হয়ে গেছে। আমার বিশ্ববিদ্যালয় জীবন শেষ হয়ে গেছে, বন্ধু বান্ধব কাছের মানুষ যারা ছিল তারা পাল্টে গেছে, অনেক কাছের বন্ধু, অনেক পরিচিত মানুষজন এই দুনিয়া থেকে চলেও গেছে, ক্যারিয়ার চেঞ্জ হয়ে গেছে, বাস্তবতা পাল্টে গেছে। আগামী 2030 বিশ্বকাপ পর্যন্ত আল্লাহ তাআলা আমার হায়াতটা আসলে রেখেছেন কিনা এইটাও কিন্তু আমি আসলে জানি না। সুতরাং মন খারাপ করার কোনো উপায় আসলে আমার কাছে নাই। বাকি যেই ম্যাচগুলো আছে সেগুলো এনজয় করতে চাই, কিছু সুন্দর সুন্দর মেমোরি রাখতে চাই, দ্যাটস ইট। তবে 2030 সালে আমি থাকি আর না থাকি সেটা আসলে বড় বিষয় না। আমি যেটা চাই সেটা হচ্ছে ব্রাজিল তার সত্যিকারের রূপে ফিরে আসুক আনচেলত্তির হাত ধরে, এবং এত বছর ধরে ব্রাজিল যে ভুলগুলো করে আসছে, এই যে ইউরোপের সাথে ব্রাজিল একের পর এক প্রত্যেকবারই হেরে বিদায় নিচ্ছে বিশ্বকাপগুলো থেকে, এই যে নরওয়ের সাথে আজকে দিয়ে 5টা ম্যাচ হলো ব্রাজিল একবারও জিততে পারলো না, এই বিষয়গুলো থেকে ব্রাজিল আসলে অনেক কিছু শেখার আছে, এবং ফেইলার ইজ দ্য পিলার অফ সাকসেস। সো বলতে গেলে আসলে অনেক কথাই বলা হয়ে যাবে। আলটিমেট যে ব্যাপারটা সত্য সেটা হচ্ছে উই আর আউট অফ দি ওয়ার্ল্ড কাপ, বাট দ্য ওয়ার্ল্ড কাপ ইজ নট ওভার ইয়েট। এখনো এনজয় করার অনেক কিছু বাকি আছে। আপনার কি মনে হয় যে আসলে কোন দল এবারে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হতে যাচ্ছে?